ছাত্রদল নেগেটিভ ক্যাম্পেইন করছে তুমি যদি দেখো, ধরো যে শিবির তো তার কম্পিটিটর, তাই না? তাহলে শিবিরের এগেনস্টে তুমি কীভাবে ক্যাম্পেইন করবা? তারা শিবিরের আটকাইতে চেয়েছে ট্যাগিং কইরা, তারা 71 দিয়ে ট্যাগ করছে, কিন্তু 71 দিয়ে এর আগে কে ট্যাগ করছে হাসিনা। তো তুমি যদি হাসিনার ল্যাঙ্গুয়েজে, আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজে তুমি আবার ট্যাগ করো, তো সাধারণ ছাত্র তোমার সাথে কানেক্টেড হতে পারবে না। তো সেই জায়গা থেকে ছাত্রদলের প্রতি তাদের একটা অনাস্থা আছে যে ছাত্রদল আসলে আবার এই গেস্ট রুম ফিরে আসতে পারে। এবং এই জায়গায় তুমি মানে আমি যে আর্গুমেন্টটা করতেছি তার এভিডেন্স দেখো, তার এভিডেন্স হলো ছাত্রদল যখন হল কমিটি দিল তখন কিন্তু রিয়াকশন হয়েছে। সারপ্রাইজিংলি বিএনপির লোকেরা এবং ছাত্রদলের লোকেরা এই রিয়াকশনটাকে পরে হইলো যেটা শিবির করাইছে এই হিসাবে, কিন্তু ট্রুথ হইলো তুমি যদি সোশ্যাল জায়গা থেকে দেখো এটা আসলে এটা শিবিরের এজেন্ডা না, এটা সাধারণ ছাত্রদের এজেন্ডা। তারা এটার ভয় পায়। মানে জুলাইয়ের পরে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষার মধ্যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশের একটা নতুন জেনারেশন যে ডিফারেন্টলি থিঙ্ক করে, এটা বিএনপিও বুঝতেছে না, বিএনপিও এটাকে তোমার সিরিয়াসলি আন্ডারস্টিমেট করতেছে, এটা ছাত্রদলও বুঝে নাই, সেম কারণে তারাও এটা আন্ডারস্টিমেট করছে। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে একটা ম্যানিফেস্টেশন হয়েছে, তোমাকে অপেক্ষা করতে হইব বাকি ছাত্র সংসদগুলোর ইলেকশন। তো এনসিপির সামনে যে সুযোগ ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই স্পিরিটটাকে সামনে রাইখা তারা পুরো জিনিসটাকে পরিবর্তনের চেষ্টা করব, তারা এটার ধারে কাছেও যায় নাই। তারা এটাকে মনোপলি করে একটা রাজনীতি করতে চাইছে, এবং সেই রাজনীতি যে কাজ করবে না তার দুইটা এক্সাম্পল দিয়ে আমি তোমার একটা এক্সাম্পল হইলো, তুমি যতগুলো ন্যাশনাল লেভেলে পোল হয়েছে তা দেখবে এনসিপির ভোটের পার্সেন্টেজ 2%, 3%। এই নির্বাচন তোমার এনসিপির রাজনীতির ব্যাপারে মোটামুটি একটা কনক্লুসিভ জায়গায় নিয়ে আসতেছে যে তারা এই জুলাইয়ের স্পিরিট রাইখা নেতৃত্ব দিতে সক্ষম না, তারা নিজেদেরকে ডিরেইল করছে, করাপ্ট করছে, এবং তাদের রাজনীতির ফিউচার ইজ আন্ডার কোশ্চেন। বামরা বাংলাদেশে কাইন্ড অফ ইররেলেভেন্ট হয়ে যাচ্ছে। মানে তুমি ধরো যে মানে সাদেক পাকিস্তানি এই স্লোগান দিয়ে তুমি রাজনীতি করবা, এটা এখন মেজরিটি মানুষ পছন্দ করে না। তো বামরা আরেকটা হলো বামরা ইসলামোফোবিক, প্রচণ্ড পরিমাণে ইসলামোফোবিক। তাদের মধ্যে যে অংশ হাসিনার এক অংশ হলো হাসিনার ফ্যাসিবাদে সাপোর্ট করছে, যারা হাসিনার ফ্যাসিবাদে সাপোর্ট করে না তারাও ইসলামোফোবিক এবং অগণতান্ত্রিক। তারা দেখবা যে মানে 5 মিনিট কথা বলে তার 10 মিনিট এর সাথে বসবো না, ওর সাথে কথা বলবো না। তাই আমি মনে করি যে ইভেন মেঘমল্লার মোটামুটি কিছু ভোট পাইছে, কিন্তু বাংলাদেশে বাম মানে এই বাম রাজনীতি যদি তারে রিঅর্গানাইজ না করে, রিব্র্যান্ডিং না করে, বাংলাদেশে বাম রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। ওকে তাহলে আপনি যদি ছাত্রদল কিন্তু একটা ভালো প্যানেল দিছিল, আবিদ আই থিঙ্ক যে আমি তো ওকে জোরটুক দেখছি ভালো বলে, ভালো। আমরা আমাদের আগের আলোচনায় আমরা বলছি তাই না, ছাত্রদল যে প্যানেল দিচ্ছে এই সিচুয়েশনে এর চাইতে ভালো প্যানেল তারা, হ্যাঁ আবিদ এবং মায়েদ, আমার তো মনে হয় মায়েদ হয়তো আরও বেশি, এই যে ইলেকশনের দিন কিছু ফুটেজ আমি দেখলাম, এবং ওকে তো আমার যথেষ্ট মার্জিত ভদ্র মনে হয়েছে। মায়েদ একটা ব্লান্ডার করছে তোমার হচ্ছে যেখানে ট্যাগিংটাকে সে রাইট একটা ব্লান্ডার শেক করছে, একটা ব্লান্ডার শেক করছে, একটা বড় মাপের ব্লান্ডার। এবং আমার কাছে মনে হয়েছে হামিম শেখ, আমার কাছে মনে হচ্ছে মানে সেও ইলেকশনের দিনে কিছু ফুটেজ আমি দেখছি সেখানে সে একটু সেন্টিমেন্টাল ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি অ্যাগ্রেসিভ ছিল। হ্যাঁ ওইটা এটা হচ্ছে তোমার মানসিক চাপ সামলাইতে পারে না, শেষের দিকে যখন আসছে তখন তারা হয়তো হেরে যাবে এটা বুঝতে পারা, তোমার এই মেন্টাল প্রেসারের মধ্যে পড়ছে। হ্যাঁ শেষ করে। হ্যাঁ তো আমি বলতেছিলাম যে ওদের প্যানেলটা ইট ওয়াজ এ গুড প্যানেল, স্মার্ট প্যানেল, এবং এরা মানে একটা উইন করার মতো হয়তো একটা প্যানেল ছিল আর কি। তো তাইলে কথা হচ্ছে যে তাহলে ওরা কেন পারলো না? আমি এখানে 3টা জিনিস আইডেন্টিফাই করব। একটা হলো ছাত্রদল নেগেটিভ ক্যাম্পেইন করছে তুমি যদি দেখো, ধরো যে শিবির তো তার কম্পিটিটর, তাই না? তাহলে শিবিরের এগেনস্টে তুমি কীভাবে ক্যাম্পেইন করবা? তারা শিবিরের আটকাইতে চেয়েছে ট্যাগিং কইরা, তারা 71 দিয়ে ট্যাগ করছে, কিন্তু 71 দিয়ে এর আগে কে ট্যাগ করছে হাসিনা। তো তুমি যদি হাসিনার ল্যাঙ্গুয়েজে, আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজে তুমি আবার ট্যাগ করো, তো সাধারণ ছাত্র তোমার সাথে কানেক্টেড হতে পারবে না। তারা তো যখন এটা খুব ইন্টারেস্টিং দেখো, ছাত্রলীগ যখন তাদেরকে রাজাকার হিসাবে ট্যাগ করলো তখন সে মানে আত্মস্বীকৃতি দিল, তুমি কে আমি কে রাজাকার, তো আমি রাজাকার, সো হোয়াট, এটা বলে সে আন্দোলন করছে। তুমি যদি এখন আবার এসে আরেকজনের বলো ওই মিয়া তুমি রাজাকার, তাহলে তো আমার কাছে মনে হবে তুমি ছাত্রলীগ, আমার কাছে তো মনে হবে তুমি হাসিনা। তো ছাত্রদল এক্স্যাক্টলি এই কাজটা করছে যে শিবিরকে আটকাইতে চাইছে সে নেগেটিভ ক্যাম্পেইনের মধ্যে দিয়া। আমি মনে করি এইটা ছাত্রদলের জন্য একটা ব্লান্ডার হয়েছে, এবং এটা যে কাজ করে না, দিস দ্য ফার্স্ট এক্সাম্পল তুমি ডাকসু নির্বাচনে দেখলাম। এই জায়গায় আমি একটা কোয়েশ্চেন করি, এই জায়গায় ধরেন মানে এই জায়গায় ছাত্রদল কি করতে পারতো? ধরেন আপনি যদি ছাত্রদল হইতেন আপনি কি করতেন এই জায়গাটাতে? আমি জাস্ট সিম্পলি হলো ছাত্রদলের
তোমার নির্বাচনী ইশতেহার কি, আমি নির্বাচিত হয়ে আসলে কি করব, আমি সেই জায়গাটায় ফোকাস করতাম। আমি শিবিরের দিকেই ফোকাস করতাম না। আমি ফোকাস করতাম ওকে দিস ইজ মাই প্যাকেজ, আমি সাধারণ ছাত্রের জন্য এটা 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 এবং করতে চাই এবং এটা করার জন্য আমি কম্পিটেন্ট। আমি যেটা করতাম সেটা হলো আমার যে কম্পিটেন্সি, এই কম্পিটেন্সিটা যে শিবিরের চাইতে বড় এটা শো করতাম। তুমি কীভাবে শিবিরের চাইতে বড় শো করবা? তাহলে তোমার যাইতে হবে বিএনপির একটা বড় বেজ আছে, একটা সাপোর্টার বেজ আছে, তাহলে তোমার অ্যালামনের কাছে যাইতে হবে, ব্যবসায়ীদের কাছে যাইতে হবে, তাদেরকে এখানে আইসা তুমি কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তার একটা কানেকশন তৈরি করতে পারবা, এই জায়গায় সাধারণ ছাত্রদের লাভ কী, এই জায়গাগুলোতে তুমি অর্গানাইজ করতে হতো। তো ছাত্রদল তো এই রাস্তায় হাঁটেই নাই, তারা এই জায়গায় কোনো চিন্তাই করে নাই, তারা শিবিরের আটকাতে যেতেছে নেগেটিভ ক্যাম্পেইন করে। তো আমার কাছে মনে হয় যে ছাত্রদল, বিএনপি তো তুলনামূলকভাবে বড় দল, ছাত্রদল যদি ওই লাইনে হাঁটতো তাহলে তারা হয়তো শিবিরের চাইতে একটা বড় সক্ষমতা দেখাইতে পারতো। কিন্তু ওখানে আবার প্রবলেম হলো যে শিবির যতটা অর্গানাইজ তারা ততটা অর্গানাইজ না, যে এই কাজটা তুমি হঠাৎ করে করতে পারবে না, এটা করার জন্য তোমার মানে টোটাল অর্গানাইজেশনের মধ্যে একটা সেট আপ করতে হবে। তো এটা আমার কাছে মনে হয় একটা কারণ। দেন এরপর দুইটা ইম্পর্টেন্ট কারণ আছে। একটা হলো ছাত্রদলের দুইটা ব্যাগেজ আছে এখানে। একটা ব্যাগেজ হলো বিএনপি। জুলাইয়ের পরে বিএনপির যে ওভারঅল তোমার যেই পারফরমেন্স, এই পারফরমেন্স অত্যন্ত খারাপ। সারা দেশে বিএনপি অর্গানাইজড না, তাদের বিভিন্ন সদস্য বিভিন্ন জায়গায় তোমার চাঁদাবাজির মধ্যে হইতেছে, চাঁদাবাজিতে তাদের ইনভলভমেন্ট হইতেছে, সন্ত্রাস বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তারা একজন আরেকজনের পিটায় মেরে ফেলতেছে, এই জাতীয় এক্সাম্পল দেখা গেছে। আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিএনপি তার দলের এগোছানোর জন্য গত এক বছরে কিচ্ছু করে নাই। একটা শাখা নাই যেখানে বিএনপি তার অর্গানাইজেশন গুছাইছে, যেখানে নির্বাচনের মধ্যে দিয়ে কমিটি দিচ্ছে। এবং সেম ফর ছাত্রদল নিজেও কোথাও করে নাই। ধরো ছাত্রদলের যে কমিটি তোমার গত জুলাইয়ের পরে, এই কমিটি এক বছর হয়ে গেছে না, এই কমিটি তো এখনো আছে। ওই কমিটি কত বছর এই কমিটি তো আগ থেকেই ছিল, ছাত্রদলের আগ থেকে ছিল, কেউ জানে না। হ্যাঁ, আমার মনে রাকিব নাসির তো অনেক আগ থেকেই আছে। তো তার এই কমিটি কেমনে হয়েছে, নতুন করে তুমি নির্বাচন দিবা কিনা, এই যে তার আভ্যন্তরীণ দলকে গোছানো, এটা তো সে কোথাও করে নাই। তার ফলে বিএনপির যে একটা ব্যাড ইমেজ হয়েছে, যে তাকে জনগণ প্রোঅ্যাক্টিভ দেখতেছে না কোথাও, পজিটিভ দেখতেছে না কোথাও। এবং জুলাইয়ের সাথে বিএনপির ঝামেলা আছে। কীভাবে ঝামেলা আছে তুমি দেখো, তুমি কত কমিশনে দেখো, একটা প্রোগ্রেসিভ প্রপোজাল যেটা পরিবর্তনের, বিএনপি গাইগুই না করে এগ্রি করে নাই। প্রথমে আসলো যে তুমি প্রাইম মিনিস্টার 2 টার্মের বেশি থাকবে না, এরা মানে না। তারপর ঘুরে ফিরে আবার এসে মানলো। কি প্রথমবার মানতে তোমার সমস্যাটা কি? উচ্চকক্ষের প্রপোজাল তারা মানে না, জুলাই সনদ সংবিধানে যাইব তারা মানে না, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হইব তারা মানে না। তো জুলাইয়ের ব্যাপারে তারা যে প্রতিক্রিয়াশীল রাজনীতি করতেছে, এটা বিএনপির একটা নেগেটিভ ব্র্যান্ডিং হইতেছে। এই ব্র্যান্ডিংটা ছাত্রদলের জন্য একটা ব্যাগেজ ছিল, যে ব্যাগেজটা তারা ওভারকাম করতে পারে নাই। আর একটা ব্যাগেজ হলো যে জুলাইয়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ম্যাসিভলি অপ্রেসড হয়েছে ছাত্রলীগের দ্বারা। তোমার হচ্ছে ধরো একজনের শিবির হিসাবে সন্দেহ করছে, তারে পিটায় মাইরে ফেলছে, এই ঘটনা ঘটছে, তারা হল থেকে বাইর করে দিচ্ছে, তারে শাহবাগ থানায় নিয়ে পুলিশে ধরায় দিচ্ছে, একটা ছাত্ররে হলের 3 তলা থেকে ফালায় দিচ্ছে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তো এই জায়গা থেকে একটা অ্যাগ্রেসিভ ছাত্র রাজনীতি, যেটা গেস্টরুম করব, যেটা সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করব, যেটা জোর করে একজনের মিছিলে নিয়ে যাইব, এই রাজনীতির প্রতি একটা বিবমিশা তৈরি হয়েছে সাধারণ ছাত্রদের। তারা এটার ব্যাপারে রিঅ্যাক্টিভ। এইখানে তারা শিবিরের ভয় পায় না, কারণ তাদের কোনো নোন হিস্ট্রি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে, যে শিবির এটা করছে। কিন্তু তাদের নোন হিস্ট্রি আছে এই জায়গায়, সে প্রসপেক্টিভ মনে করে ছাত্রদলের। 2টা কারণে। একটা ছাত্রদল আগে এগুলো করছে, তুমি ধরো যে এর আগে ছাত্রদল যখন ক্ষমতায় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, এরকম একটা অ্যাগ্রেসিভ রাজনীতি, একটা অপ্রেসিভ রাজনীতি ছাত্রদল করছে, তাদের হিস্ট্রি আছে। সেকেন্ড হলো যে ছাত্রদল এক ধরনের মানে আওয়ামী লীগ এবং বিএনপি তো পাওয়ার পলিটিক্স করে, তাই না? এবং একটা মেজরিটি মানে একটা লম্বা অংশের মানুষ এখানে আসে, জামাত বা শিবিরের মতো খুব অর্গানাইজড এবং ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন না। তো সেই জায়গা থেকে ছাত্রদলের প্রতি তাদের একটা অনাস্থা আছে, যে ছাত্রদল আসলে আবার এই গেস্ট রুম ফিরে আসতে পারে। এবং এই জায়গায় তুমি মানে আমি যে আর্গুমেন্টটা করতেছি তার এভিডেন্স দেখো। তার এভিডেন্স হলো ছাত্রদল যখন হল কমিটি দিল তখন কিন্তু রিয়াকশন হয়েছে। সারপ্রাইজিংলি বিএনপির লোকেরা এবং ছাত্রদলের লোকেরা এই রিয়াকশনটাকে পরে হইলো যেটা শিবির করাইছে এই হিসাবে। কিন্তু ট্রুথ হইলো, তুমি যদি সোশ্যাল জায়গা থেকে দেখো, এটা আসলে এটা শিবিরের এজেন্ডা না, এটা সাধারণ ছাত্রদের এজেন্ডা, তারা এটার ভয় পায়। তো ছাত্রদলের জায়গা থেকে তুমি যে ইন্টারেস্টিং কোশ্চেনটা করছো, যে এখানে ছাত্রদলের ধরো আমি যদি ক্যাম্পেইন ম্যানেজার হইতাম তাহলে কী করতাম, তাহলে আমি স্পেসিফিকলি প্রত্যেকটা ব্যাগেজ ওভারকাম করার জন্য করতাম একটা প্ল্যান করতাম, যে তুমি ছাত্রদলকে কীভাবে রিঅর্গানাইজ করবা, তার যে কমিটিটা এটা কীভাবে দিবা, তার প্যানেল কীভাবে হলো। দেখো প্যানেল হওয়ার 2 দিন আগে ছাত্রদল ঠিক করতে পারে না কে প্যানেল দিবে, বলে আমাদের কম্পিটিটর অনেক আগে তারিখ যেটা ঠিক করে দিবে, আমরা সেভাবে যাবো আর কি। তো এটা তো একটা ব্লান্ডার,
তুমি এটা এটা করলে সাধারণ ছাত্ররা তোমার কেন পছন্দ করবে? তারপর কিন্তু তারা ওই লাইন থেকে সরে আসছে এবং তারা ক্লেম করছে যে তার নির্বাচনের মাধ্যমে তাদের লিডারশিপ হয়েছে। দ্যাটস আ ভেরি 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 গুড থিং। কিন্তু তুমি প্রথম দিন এটা কয়ে যদি দ্বিতীয় দিন কও, তাহলে তো মানুষের মাইন্ডসেট থেকে আগের নেগেটিভিটি যায় না। এটা করা উচিত ছিল তোমার 1 মাস আগে, যে 1 মাস আগ থেকে কে নির্বাচন করবো, আমি প্যানেল ট্যানেল ঠিক করলাম, একটা ইন্টারনাল ইলেকশনের মধ্যে দিয়ে গেলাম। তাহলে এইটা তাদের করা উচিত ছিল। এবং এই দুইটা ব্যাগেজ, যে আমি কীভাবে বিএনপির নেগেটিভ রেপুটেশন থেকে বের করে নিয়ে আসবো আমারে, এবং বিশ্ববিদ্যালয়ে আমি কোনো পাওয়ার পলিটিক্স করতে চাই না, এটা আমি কীভাবে রিএনশিওর করব। আমি যদি ছাত্রদলের ওইখানে প্ল্যানার হইতাম, তাহলে আমি আমার 10টা কথা কইলে তার মধ্যে 9টা কথা বলতাম যে আমি পাওয়ার পলিটিক্স পছন্দ করি না, এখান থেকে বের হয়ে যেতে চাই, আমি জীবনেও কোনো দিন গেস্ট রুম করবো না। আমি বারবার এটা বলতাম, শিবির না, এই যে শিবির রাজাগার এইসব বলা, মানে আমার টাইম নষ্ট না করে আমি বারবার এখানে ফোকাস করতাম যে কোন জায়গায় আমার সাথে সাধারণ ছাত্রদের একটা তোমার গ্যাপ আছে, আমি সেই গ্যাপটা ওভারকাম করার চেষ্টা করতাম। কিন্তু ছাত্রদল এই গ্যাপটা তোমার ওভারকাম করতে পারে। এবং এখানে একটা সারপ্রাইজিং দেখো ডাটায়, যে 3 জন যে ক্যান্ডিডেট তারা প্রায় সমান ভোট পাইছে। তুমি বিপি, জিএস এবং এজিএস এর ভোটের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তার মানে ব্যক্তিগত ছাত্রদলের প্যানেলের 3 জন তোমার হচ্ছে আবিদ, হামিম আর হচ্ছে মাহিদ, তাদের ভোট প্রায় কাছাকাছি। যদিও তোমার ওদের সেক্রেটারি ক্যান্ডিডেট জগন্নাথে অত ভোট পায় নাই, কিন্তু তুমি যদি নাম্বারটা দেখো তাহলে দেখবা যে ভোট প্রায় কাছাকাছি। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের বাইরে ছাত্রদল যাইতে পারে নাই। না, ওদের ভোট 5,000-এর মতো, আবিদ 5,700 আর বাকি 2 জন 5,000 প্লাস, সো ভেরি ক্লোজ, তুমি 1,000 কম বেশি। এবং ওইটা খুব সম্ভবত তোমার জগন্নাথের ভোট, জগন্নাথের কারণে আবিদ, যেটা তোমার মানে তারা 5,000-এর মতো ভোট পাইছে, 5,000 মতো ভোট পাইছে। তার মানে হচ্ছে যে একটা, এবং 5,000 পার্সেন্টেজে কত, 20%। তো তার মানে বিএনপি 20%-এর তোমার বিয়ন্ডে যাইতে পারে নাই। 20%, এই 20% তুমি ধরো বিএনপির কোর সাপোর্ট সমাজে, আমরা যদি 91-96 ইলেকশনে বিএনপি হারছে, ওই সময় যদি সাপোর্ট দেখো তাহলে 30-35%-এর মতো ভোট। সেম 2008-এর নির্বাচনে যদি তুমি দেখো 30-35%-এর ভোট। তো 35 থেকে সে 20-এ নেমে আসছে। তার মানে এই 15% তোমার বিএনপির ব্যাপারে আস্থা হারাইছে সামহাও, তুমি এভাবে চিন্তা করতে পারো। এই আস্থার জায়গাটা কিভাবে রিকানেক্ট করব, নিজেদের এই দুর্বলতাটা ছাত্রদল আইডেন্টিফাই করে নাই। তারা কনফিডেন্ট ছিল যে না, ইটস ওকে, আমি যে কোনোভাবে মানে অপোনেন্টের এগেনস্টে নেগেটিভ প্রোপাগান্ডা করলে আমি জিতে যেতে পারবো। তা আমি মনে করি এটা ভুল স্ট্র্যাটেজি। না, আমার কাছে একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে, আপনার কি মনে হয় যে ওরা কনফিডেন্ট ছিল, মানে ওরা এই ক্যাম্পেইন করে ওরা এই ওদের লিমিটেশনসগুলা ওভারকাম করবে, এটা তারা কনফিডেন্ট ছিল, নাকি শুরু থেকে ওরা কনফিডেন্ট ছিল না অ্যাবাউট নট উইনিং দ্য ইলেকশন? তারা যেহেতু ইলেকশনের ব্যাপারে তারা কনফিডেন্ট ছিল না, এই জন্য তারা শিবিরকে আটকাতে চাইছে, যে শিবিরকে আটকাতে পারলে এরপরে নেক্সট বিগ ফোর্স আমি উইন করতে পারবো। কিন্তু তুমি যদি ধরো যে তুমি 28% পিছিয়ে আসছো এবং ল্যাংমাইরা তুমি 28% ওভারকাম করবে, এটা তো রাজনীতি না, এটা তো এখন ইলেকশন হওয়ার পরে আমরা দেখতেছি, যদিও আগে তুমি যদি আগের ডাটা, স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখো, তোমার সোচ্চার আর ন্যারেটিভ, সোচ্চার কিন্তু অনেক আগে হচ্ছে তোমার এটা করছে, 1 আগস্ট থেকে, তখন কোনো প্যানেলও ঘোষণা হয় নাই। এবং সোচ্চারে তোমার হচ্ছে শিবির আর ছাত্রদলের মধ্যে পার্থক্য কত পার্সেন্ট? আমার মধ্যে যে অলমোস্ট 25% ছিল, 25%-এর মতো ডিফারেন্স ছিল তাদের যে প্রেডিকশন ছিল। তো তুমি যদি 32 আর 7, সো তোমার ডিফারেন্স হচ্ছে 25%, আর ইন রিয়ালিটি হয়েছে 20 আর 48, তো তোমার 28%, সো ভেরি ক্লোজ। তো তার মানে তুমি যদি ধরো সোচ্চারের ডাটায় যেটা আসছে, ছাত্রদল যদি একটা ইন্টারনাল সার্ভে করতো, তাহলে তো আমি মনে করি তার সার্ভে সে এই 25% ডিফারেন্স পাইতো, তাই না? তুমি যদি ধরো 25% না পাও, তুমি 15% ডিফারেন্স পাইলা, 20% ডিফারেন্স পাইলা, তুমি ক্লিয়ারলি বুঝতেছো যে তুমি আসলে মানে একটা লম্বা পার্সেন্টেজ পিছায় আসছো। তাহলে তুমি যদি ধরো 5% পিছায় থাকো, 2% পিছায় থাকো, নেগেটিভ টেকনোলজি মাইট ওয়ার্ক, যে তুমি ওই দিকে কাউন্টার দিয়া কিছু ভোট কমাই দিলা। কিন্তু তুমি যদি 20% পিছায় থাকো, তাহলে তুমি যদি নিজের রিব্র্যান্ডিং না করো, ভাইঙ্গা চুইরা নতুনভাবে তুমি না আসো, তাহলে তুমি 20% মানে ডিফারেন্স তুমি কখনোই অতিক্রম করো। আমার তো মনে হয় ওরা এটা অ্যাওয়ারই ছিল না যে 20% তার যে ডিফারেন্স, মোস্ট প্রবাবলি আইদার অ্যাওয়ার ছিল না, অথবা অ্যাওয়ার ছিল কিন্তু দে ডিডন্ট হ্যাভ এ কোহেরেন্ট স্ট্র্যাটেজি। আমি মনে করি ওরা অ্যাওয়ারই ছিল না, ওরা এক ধরনের ফলস কনফিডেন্সের মধ্যে ছিল। ওকে, আমার কাছে মনে হয় যে ধরো মানে জুলাইয়ের পরে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষার মধ্যে পরিবর্তন হয়েছে, বাংলাদেশের একটা নতুন জেনারেশন যে ডিফারেন্টলি থিঙ্ক করে, এটা বিএনপিও বুঝতেছে না, বিএনপিও এটাকে তোমার সিরিয়াসলি আন্ডারস্টিমেট করতেছে, এটা ছাত্রদলও বুঝে নাই, সেম কারণে তারাও এটা আন্ডারস্টিমেট করছে। ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে একটা ম্যানিফেস্টেশন হয়েছে, তোমাকে অপেক্ষা করতে হইব বাকি ছাত্র সংসদগুলোর ইলেকশন। যদি তুমি দেখো এটা প্যাটার্ন, যে কোথাও হয় শিবির জিততেছে, অথবা হচ্ছে তোমার জুলাইয়ের সাথে রিলেটেড বাকশাস অথবা অন্য কেউ জিততেছে, কিন্তু ছাত্রদল জিততে পারতেছে না, সব জায়গায় সে পিছায় আছে, তাহলে তোমার বুঝতে হবে এটা একটা প্যাটার্ন, এবং সেই প্যাটার্ন ন্যাশনাল ইলেকশনে রিফ্লেক্ট হইব।
দেখো, ছাত্ররা সবসময় ন্যাশনাল ইলেকশনের ভালো স্যাম্পলিং না, কিন্তু যখন একটা জাতি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় তখন ছাত্ররা ভালো স্যাম্পল। যেমন তুমি ধরো যখন 47-এ তুমি পাকিস্তান থেকে আইসা এই তোমার অবিভক্ত ভারত থেকে আইসা তুমি পাকিস্তান করছো, ওই পরিবর্তন তুমি ছাত্রদের মধ্যে প্রথম দেখবা, তাই না? 52-র ভাষা আন্দোলন যখন হয়েছে, পরিবর্তন তুমি ছাত্রদের মধ্যে প্রথম দেখবা। 66, 67, 68, 69-এ তুমি 69-এ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া যে তুমি 47-এ পাকিস্তান করলা, কিন্তু 71-এ তুমি বাংলাদেশে হইতে চাইলা। এই পরিবর্তন কোথায় রিফ্লেক্ট হয়েছে? সবার প্রথমে ছাত্রদের মধ্যে, ছাত্ররা, এবং পরে ন্যাশনালি, তারপর ন্যাশনাল, পুরা ন্যাশন ছাত্রদের সাথে তোমার অ্যালাইন হয়েছে, এটাকে রেকগনাইজ করছে। আমি মনে করি যে বাংলাদেশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাইতেছে, একটা জেনারেশনাল পরিবর্তন। এটাকে তুমি তুলনা করতে পারবা, ধরো ওই যে 1905-এর বঙ্গভঙ্গের সময় যেরকম পরিবর্তন হয়েছে, 47-এ পাকিস্তানের সময় যেরকম পরিবর্তন হয়েছে, 71-এর মুক্তিযুদ্ধের সময় যেরকম পরিবর্তন হয়েছে, এখন তোমার ওই রকম একটা পরিবর্তন হইতেছে। এবং সেই পরিবর্তন বিএনপির রাডারের উপর দিয়ে যাইতেছে, তারা এটা বুঝতেছেই না। এবং বিএনপির সিনিয়র গ্রুপ, আমি মনে করি এটা বুঝতে পারবে। বিএনপি যদি জুনিয়র গ্রুপের আরেকটু আগায় আনে এবং তাদেরকে যদি তুমি যথেষ্ট কাজ করার সুযোগ দেয়, তাহলে হয়তো বুঝতে পারবে। কিন্তু এখানে আপনার সাথে আমার একটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশন হইল যে আপনি বিএনপির জুনিয়র গ্রুপ তো ছাত্রদল, তো ছাত্রদল যেই ক্যাম্পেইনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলো, আমরা তো একটা স্যাম্পল দেখলাম যে বিএনপির ইয়াংরা কীভাবে মানে হাউ দে পারসিভ থিংস, তো তারাও তো মানে এই লিমিটেশনস বা জিনিসগুলো তো ওভারকাম করতে পারলো। আমার মনে হয় এখানে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড না, এই জিনিসটাকে নিয়ে মোর কেয়ারফুল চিন্তা করে নাই। কিন্তু তুমি যদি সিনিয়র জুনিয়র তুলনা করো, আমি মনে করি জুনিয়রদেরই ক্যাপাসিটি আছে এটা কিছুটাও যদি বুঝতে পারে, তারা যদি রিফ্লেক্ট করে। কিন্তু সিনিয়ররা দে আর ইনহেরেন্টলি ইনক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং থিংস। আমার কাছে বিএনপির সিনিয়রদেরকে মনে হয় যে তারা হয় তোমার 90-এর দশকে আছে, ওই সময় যে রাজনীতি করছে ওই 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 পর্যন্তই আছে, এর বিয়ন্ডে। ধরো 91-এ ডাকসু ইলেকশনে যারা জিতছে তাদেরকে যদি নিয়ে আসো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সমাজের কিছুই বুঝবো না, এর সাথে তার কোনো সম্পর্ক নাই, সে জেনারেশনালি ডিসকানেক্টেড হয়ে গেছে। তো আমি সিনিয়রদের মধ্যে দিয়ে কোনো আশাই দেখি না। কিন্তু জুনিয়রদেরকে যদি তুমি মানে এইটাকে হয়তো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে নাও, তাহলে আমি মনে করি জুনিয়ররা অ্যাটলিস্ট এটাকে তোমার, আমার মনে হয় আপনার আপনার এই পয়েন্টকে কমপ্লিমেন্ট করবে একটা এক্সাম্পল, যে হামিম, সে কিন্তু ইলেকশন কনসিড করছে। সে বলছে যে আমি ওর স্ট্যাটাসটা আমি দেখলাম, সে লিখছে যে যদি মানে ইলেকশনের রেজাল্ট যেটা হয়েছে, সো লিখছে যে যদি এইটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রায় হয় তাহলে আমি সেটা মেনে নিলাম। এটা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রায়, যদি কি আছে। তো এনিওয়েজ আমি তাকে এই ক্রেডিটটা দিতে চাই যে সেইটা লিখছে, এবং দ্যাটস আ গুড থিং, এটা লিখছে। ডেফিনেটলি। এইজন্য মানে আমি কিন্তু কম্পেয়ার টু দ্যাট আপনি দেখবেন যে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র লিডার তারা বিভিন্ন স্টেটমেন্ট দিছে, যে আমি একদিন দেখলাম একজন বলছে যে ছাত্রলীগ সব ভোট শিবিরকে দিছে, আরেকজন বলছে যে মানে এরকম খুব ইন্টারেস্টিং কমেন্ট করছে তারা, যেগুলো অ্যাগেইন ডিসকানেক্টেড টু দ্য রিয়েলিটি। ওনাদের আন্ডারস্ট্যান্ডিং উইয়ার্ড এবং কমপ্লিটলি ডিসকানেক্টেড টু রিয়ালিটি। তারা মনে করতেছে যে ধরো কোনো এক সময় ওনারা ডাকসাইটের নেতা ছিল, লোকেরা সিনে ভোট দিছে, এখনও দাঁড়াইলে ভোট দিব, কিন্তু সামনের ইলেকশনে ওনাদের জন্য ডিজাস্টার ওয়েট করতেছে যদি ওনারা এটারে রিয়ালাইজ না করে এবং মানে রিবুট না করে, এই জিনিসটাকে রিঅর্গানাইজ না করে। আদারওয়াইজ বিএনপির অ্যাসেট আছে, জিয়াউর রহমান বিএনপির বিশাল অ্যাসেট। বাংলাদেশে এখন যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি চলতেছে, যে মানুষ নিজের ডানপন্থী মনে করে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়াইতে চায়, আর নিজের মুসলিম আইডেন্টিটিকে তোমার প্রমোট করতে চায়, তার সব কিছুই তো জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে মিলে। আর জিয়াউর রহমান ক্ষমতায় আসা তোমার কনস্টিটিউশন প্রিয়াম্বল বদলায় দিচ্ছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেখানে নিয়ে আসছে, বাংলাদেশি জাতীয়তাবাদ টার্মস কয়েন করছে উনি, তাই না? তো তোমার ভারতের এগেনস্টে বাংলাদেশের যে সক্রিয়তা সেটাকে উনি প্রমোট করছে। খালেদা জিয়া তো প্রচণ্ড পরিমাণ ভারত বিরোধী রাজনীতি করছে, তাই না? কিন্তু এখন বিএনপি মানে যেটা করতেছে সেটা তার ওন অ্যাসেটকে তোমার আন্ডার ইউটিলাইজ করতেছে, এবং এই জায়গাটাতে সমাজের পরিবর্তনটাই বুঝতেছে। মানে বিএনপি জিয়াপন্থী যে রাজনীতি, সেই জিয়াপন্থী রাজনীতি বা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি, বিএনপি যেটা আগে থেকে মানে প্রথম থেকে ছিল, এখানে একটা সিগনিফিকেন্ট ডিপারচার আছে। ডিপারচার আছে মানে বৈশিষ্ট্যের দিক থেকে যদি আমি দেখি তাহলে ডিপারচার আছে। এবং ধরো আরও স্পেসিফিকলি আমি যদি দেখি যে জিয়াউর রহমান একটা গ্রুপ অফ নিউ লিডারশিপ তৈরি করছে, বিভিন্ন প্রফেশনাল লোককে রাজনীতিতে নিয়ে আইসা তোমার তৈরি করছে, তাদেরকে তোমার রাজনীতিতে এস্টাবলিশ করছে। এখনকার সময়ে বিএনপি যদি মনে করে যে তার পার্টি যেভাবে আছে, ছাত্রদল যেভাবে আছে, তুমি অ্যাজ ইফ এইভাবে রাইখা রাজনীতি করবা, ইটস নট পসিবল। তোমার এটাকে রিঅর্গানাইজ করতে হবে, রিব্র্যান্ডিং করতে হবে। এবং এইখানে ছাত্র শিবির একটা অসাধারণ অর্গানাইজড অবস্থায় আছে, যে তাদের এই রিব্র্যান্ডিংটা তারা করছে, এবং এই রিব্র্যান্ডিংটা তারা ভিতরকার কোয়ালিটিটা তৈরি করছে অনেক লম্বা সময়। আর হাসিনার পতনের পরে তারা যেই স্পেসটা পাইছে, সেই স্পেসে
তারা সাধারণ ছাত্রদের সাথে নিজেদেরকে রিকানেক্ট করছে এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো। আজকে যদি ধরো যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়লো, বিএনপি কোনো চ্যালেঞ্জ অনুভব না করে মনে করলো যে আমি বাই ডিফল্ট ক্ষমতায় যাব, তাহলে তো সে তো তার রাজনীতির এক আনা উন্নতি করবো না। কেন করবে? সে যদি মনে করে যে আমি ইলেকশন জিতবো, তাহলে তার উন্নতি করার কোনো কারণ নাই। এখন ডাকসু ইলেকশন হারলো, সে চ্যালেঞ্জ ফিল করলো, তার যদি বুদ্ধি থাকে তাহলে সে বুঝবে যে আমার সামনে চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট আসবে, এবং এটা যদি সে বুঝে তাহলে সে তার রাজনীতিরে রিব্র্যান্ডিং। এখানে জিয়াউর রহমানের একটা খুব অসাধারণ বক্তব্য আছে, এটারে বাংলাদেশের তোমার সেকুলাররা সবসময় জিয়াউর রহমানকে পিঞ্চ করার জন্য ইউজ করতো, কিন্তু আমি মনে করি উনি এটা ডিফারেন্ট ওয়েতে বলছে। জিয়াউর রহমান বলছিল যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস, তাই না? তো ওনারা এটার ব্যাখ্যা করে, এটা মানে হলো যে মিলিটারি আমলারা এসব পলিটিশিয়ানদেরকে সরাই দিতে চাইতেছে, কিন্তু জিয়াউর রহমান মূলত বলতে চাইছে, খুব সম্ভবত, আমি হিস্ট্রিক্যালি জানি না, কিন্তু জাস্ট আমার কমন সেন্স থেকে বলতেছি, উনি বলতে চাইছে যে উনি পলিটিক্সে এমন স্ট্যান্ডার্ড সেট করবো যে তুমি মানে ভালোভাবে রাজনীতি না করলে তুমি রাজনীতিতে টিকবে না, তোমার ভালো পলিটিশিয়ান হইতে হবে। তো আমি মনে করি যে শিবিরের ডাকসু নির্বাচনের বিজয়ের মধ্য দিয়া যে ট্রেন্ড শুরু হবে, এইটা বাংলাদেশে আজে বাজে রাজনীতিবিদদের রাজনীতি করাটারে কঠিন করে তুলবে এবং রাজনীতিতে একটা কম্পিটিশন তৈরি করবে, এবং আমি মনে করি সেটা দেশের জন্য ভালো, এবং বিএনপি যে চ্যালেঞ্জের সম্মুখীন হইতেছে এটা দেশের জন্য ভালো। রাইট। সো আপনার ওই পয়েন্টের সাথে অ্যাড করে যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস, এটা যদি জুলাইয়ের পরে এখন না হয়, আমাদের যে ট্রেডিশনাল পলিটিশিয়ানস যারা আছে, যারা 10 কোটি টাকা 5 কোটি টাকা খরচ করে ইলেকশন করবে, এখন ইলেকশন হলে তো তার 5 থেকে 10 কোটি টাকা তার এক একটা সিটে খরচ, তাহলে এই খরচ দিয়ে যারা ইলেকশন করবে সে তো এই টাকাটা তুলে নিতে চাইবে, তখন সে চুরি করবে, দুর্নীতি করবে। তো আপনি যদি এখন যদি সেই পলিটিশিয়ানদের লাইফ আপনি ডিফিকাল্ট না করেন যে তারা আবার সেই পুরনো বন্দোবস্ত সেটাতে ফিরে যাবে, তাহলে তো জুলাই করে কোনো লাভ হলো না। ডেফিনেটলি কারণে ধরো যে সংস্কার প্রস্তাবগুলো আলাপ আলোচনা হয়েছে, তো আমরা তো খুব স্ট্রংলি বলছি যেটা লাগবে, এটা ছাড়া যদি তুমি যাও তাহলে নাথিং উইল বি চেঞ্জ, তাই না? তো এখন ধরো ঐক্যমত্য কমিশনের আলোচনা এই কারণে অসাধারণ, এই আলোচনায় যে জায়গায় আমরা এসে দাঁড়াইছি এটাকে এখন একটা লিগাল স্ট্যাটাস দেওয়া দরকার। আগামী নির্বাচন এই লিগাল স্ট্যাটাসের আন্ডারে হইতে হবে, তুমি মানে নির্বাচন আগের মতো করে করলে হবে না। যেমন আমরা সংসদের উচ্চকক্ষের মাধ্যমে দিয়ে একটা ব্যালেন্স করতে চাইতেছি, উচ্চকক্ষে তোমার পিআর প্রসেস যদি থাকে এবং উচ্চকক্ষের হাতে আরও ক্ষমতা দিতে হবে, ওইখানে ক্ষমতার ব্যাপারে কিন্তু এখনও ভালোভাবে ডেলিগেট করা হয় না, উচ্চকক্ষের ক্ষমতা দিতে হবে, এবং এভাবে যদি একটা ব্যালেন্স সিস্টেমের মধ্যে দিয়ে যাই, আর তারপর তোমার নিরপেক্ষ নির্বাচন হইতে হবে কনজিকিউটিভ, যে কয়েকটা নিরপেক্ষ নির্বাচন যদি হয় তাহলে হয়তো আমরা একটা ভালো জায়গায় যাব। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে যে ল্যান্ডস্লাইড জিতছে, এইটা ইজ মেকিং আ চ্যালেঞ্জ টু ছাত্রদল এবং বিএনপি, এবং এই চ্যালেঞ্জটা দেশের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্টের জন্য ভালো। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা যদি বাকশাস নিয়ে কথা বলি, যারা জুলাইতে যারা নেতৃত্ব দিয়েছিল, এবং আমরা জানি যে বাকশাসের প্রার্থীদেরকে মানে জুলাইয়ের আমাদের যারা আইকন যারা আছে, নাহিদ, সার্জিস, হাসনাত সহ যারা আছে, সবাই তাদের জন্য ভোট চাইছে, ইয়ে করছে। আমি দেখছি এরা প্রত্যেকেই ফেসবুকে এদেরকে এন্ডোর্স করছে। সারপ্রাইজিংলি তুমি দেখবা যে ধরো আমি হাসনাতের পোস্ট দেখছি, ধরো আগের পোস্টের রিয়াকশন ভালো, পরের পোস্টের রিয়াকশন ভালো, মাঝখানে সে যখন কাদের বা বাকেরকে এন্ডোর্স করতেছে সেখানে তোমার রিয়াকশন খুব ফানি। তো এটা মানে হচ্ছে যে ওরা আসলে জুলাইটাকে মানে যেভাবে কাজে লাগানোর কথা সেভাবে কাজে লাগাইতে পারে নাই। জুলাইয়ের প্রতি ওদের অনেস্টির ব্যাপারে আসলে প্রশ্ন উঠছে। তাহলে কি মানে এমন কি ঘটে গেল সেটা আপনি বলেন, যদি পয়েন্ট করে বলেন যে কি এমন ঘটলো। আমার বোধ হয় যে ফার্স্ট ওরা জুলাই নিয়ে রাজনীতি করছে, জুলাইবাজি করছে এনসিপি এবং এই টোটাল এরা জুলাইকে একটা জাতীয় জায়গা থেকে না দেখা জুলাইকে মনোপলি করতে চাইছে, এবং এইটার মধ্যে দিয়া দাঁড়াইয়া নিজেদের রাজনীতি ডেভেলপ করতে। এটা তো সেই ফ্যাসিস্ট হাসিনার টেন্ডেন্সি কাছাকাছি। ধরো আমি বলবো না যে এটা এখনই ফ্যাসিজম, কিন্তু ধরো যে মানে চরিত্রের দিক দিয়ে এটা একই রকম, যে তুমি মানে কাউরে শেয়ার দিবা না এবং এখানে একমাত্র তোমার লিডারশিপ থাকবে, তুমি থাকবা। দেখো খুব ফানি একটা জিনিস, এনসিপি রুল করছে যে জেলা পর্যায়ে বয়স বেশি নিতে হইব, 35-এর নিচে কাউরে দেওয়া যাবে না, আর ওদের সেন্ট্রাল লিডাররা সবাই 35-এর নিচে। তো সেন্ট্রাল কমিটিতে রুল করলো না কেন? তুমি জেলা কমিটিতে এটা রুল করো কেন? এটা মানে খুব ফানি না? তো এনসিপির সামনে যে সুযোগ ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই স্পিরিটটাকে সামনে রাইখা তারা পুরো জিনিসটাকে পরিবর্তনের চেষ্টা করব, তারা এটার ধারে কাছেও যায় নাই। তারা এটাকে মনোপলি করে একটা রাজনীতি করতে চাইছে, এবং সেই রাজনীতি যে কাজ করবে না তার দুইটা এক্সাম্পল দিয়ে আমি তোমার একটা এক্সাম্পল হইলো, তুমি যতগুলো ন্যাশনাল লেভেলে পোল হয়েছে তা দেখবে এনসিপির ভোটের পার্সেন্টেজ 2%, 3%। এনসিপির তো এতদিনও উচিত মানে আমি তাদেরকে সাকসেসফুল বলতাম যদি তাদের ভোটের পার্সেন্টেজ 10-এর উপরে চলে যেত,
যে 10% ভোট তারা 10% সাপোর্ট তারা পাইতেছে, ওকে আপনার সাথে আপনার কিন্তু তারা 2 থেকে 3%। কমপ্লিমেন্ট করি, কাদের 4% ভোট পাইছে? ওকে, ভিপি ক্যান্ডিডেট সে 4% ভোট পাইছে। বাকের 4% একটু বেশি পাইছে, বাকের হবে 7-8%-এর মতো, 7-8%-এর মতো হবে। হ্যাঁ, তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমার ধরো অন অ্যান অ্যাভারেজ ধরো 5% ধরো, ঢাকা ইউনিভার্সিটিতে যদি তুমি 5% হয় তাহলে সারা দেশে এটা 2.5%। এটা তো সারপ্রাইজিং যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়াজ মানে যেখানে ওদের জন্ম, যেখানে মানে জুলাই সব শিবিরে চলে গেছে, জুলাইয়ের ভোট ওদের ওখানে থাকে নাই। মানে তুমি মানে জুলাইয়ের যে টোটাল ভোট এটা কই গেছে? এটা গেছে শিবির পাইছে 48% ভোট, শিবিরের নিজের ভোট তো 48% না, তাই না? তাহলে এই ভোটটা কোথা থেকে আসছে? এই ভোটটা একটা নিউ জেনারেশন তাদেরকে সাপোর্ট করতেছে জুলাইয়ের বেসিসে। তাহলে জুলাইয়ের ভোট যখন শিবিরে চলে গেছে, কাদের আর বাকের জুলাইয়ের ভোট পায় নাই। এবং দ্যাটস মানে, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস এনে দেখো, কম্পিটিশনটা চলে গেল শিবির আর ছাত্রদল, মানে এস্টাবলিশড পলিটিক্যাল পার্টির মধ্যে। তার মানে আগামী নির্বাচনে কম্পিটিশন হবে তোমার বিএনপি আর জামাতের মধ্যে, জামাতের বিএনপির মধ্যে। এটা হচ্ছে তোমার এনসিপি কম্পিটিশন। মানে এটা কি আমরা খুশি হব না আমরা মানে দুঃখ পাবো? আমি বুঝতেছি না আসলে যে আমি দুঃখ পাবো এই কারণে যে দুঃখ পাবো, কিন্তু আমার দুঃখটা অনেক বড় না। কারণ আমি দুঃখ পাবো এই জায়গায়, আমি মনে করি যে জুলাইয়ের পরে তরুণ প্রজন্মের একটা রাজনীতি দাঁড়াইতে হবে, এটা বাংলাদেশের পরিবর্তনের জন্য দরকার। এনসিপি ফেল করলেও রাজনীতি দাঁড়াবে, তো মানে এটা যে এনসিপির সাথে সাথে রাজনীতি শেষ হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। এই রাজনীতি দাঁড়াবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন তোমার এইটা হচ্ছে মানে সবচেয়ে বড় এক্সাম্পল তার, যে দাঁড়াবে কোথাও না কোথাও জুলাইয়ের ম্যান্ডেটটা যাবে। ঠিক একইভাবে জাতীয় নির্বাচনও দাঁড়াবে। কিন্তু এনসিপির সামনে একটা অসাধারণ সুযোগ ছিল এটা নেতৃত্ব দেওয়ার। তারা তাদের ইনএক্সপেরিয়েন্স আর হচ্ছে তোমার এই যে ছোটো লোক ইতরামি চরিত্র, যে সব কিছু একলা খাবো, এই চরিত্রের কারণে নিজেদের ঐক্যটারে বিনষ্ট করছে। ধরো শিবিরের সাথে ঝামেলা করছে, শুধু তাই না, এখন নিজেরাও তো প্যানেল দিছে কয়েকটা, একজনের বহিষ্কার করে, একজন এই জায়গায় দ্বারা, একজন ওই জায়গায়। ওদের প্যানেল তো ছিল আমার মনে হয় দুইটা প্যানেল হয়ে গেছে, তাদের মধ্যে ভাগ হয়ে গেছে। উমামা তো বৈষম্য বিরোধীতে ছিল, উমামা সহ তিনটা। তো নিজেদের ঐক্য সে রাখতে পারতেছে না। তো এই যে অনৈক্য তৈরি করা এবং নিজের স্বার্থের কারণে তোমার স্বার্থবাদী আচরণ করা, এটা তো জুলাইয়ের স্পিরিটের সাথে যায় না। জুলাইয়ের স্পিরিট তো হাসিনার এগেনস্টে সবাই একসাথে নেমে আসছে। তো এই যে তরুণ প্রজন্মরে ঐক্যবদ্ধ রাইখা তারা নেতৃত্ব দিতে পারলো না, বরং এক ধরনের ক্ষমতার জন্য তোমার মোরালিটি কম্প্রোমাইজ করলো। এবং তাদের অনেকের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আছে, তাই না? অভিযোগ সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু প্রপার তদন্ত হইতেছে কিনা তাও আমরা জানি না। ধরেন আমরা সেটার বেনিফিট অফ ডাউট তাদেরকে দিলাম, যেহেতু এটা প্রমাণিত হয় নাই, হয়তো 5 লাখ 10 লাখ টাকা দুর্নীতি বা হোয়াট এভার, এটা প্রমাণিত হয় নাই, সো বেনিফিট অফ ডাউট না, এখানে তুমি বেনিফিট অফ ডাউট দিতে পারবে না। কেন দিতে পারবে না আমি তোমার বলি। এখানে একটা খুব ভাইটাল পয়েন্ট আছে, যে ধরো ওদের বয়স কত? অ্যারাউন্ড মানে লেস দেন 30, 25 থেকে 30-এর মধ্যে। ওদের কোনো প্রফেশন আছে নাই, তাহলে ওরা করবে কি? তো তুমি আজকে যে 10 লাখ টাকা যদি সে চুরি করে, তাহলে তুমি ধরে নিবা যে ওর সামনের দিনের কেরিয়ার এটার উপর, ও তো এস্টাবলিশ না, ওর তো কোনো ইনকাম সোর্স নাই। তাহলে ওর প্রফেশন যদি হয়ে ওঠে পলিটিক্স এবং করাপ্ট পলিটিক্স, ওর তো যাওয়ার কোনো রাস্তা নেই। দ্যাটস আ সিস্টেম্যাটিক ফাউন্ডেশনাল কোশ্চেন, যে একটা ছেলে ছাত্রজীবন শেষ কইরা কেরিয়ার ডেভেলপ না করে যদি পলিটিক্সে চলে যায়, এবং পলিটিক্স যদি তার রুজি হয়, এবং সেইখানে যদি তুমি সততা না দেখো, তাহলে তোমার ধরতে হইব দিস ইজ দ্য বিগিনিং অফ আ লার্জার করাপশন স্কিম। কোনো ওয়ে নাই তো, তোমার হাত পা বাধা তো। হ্যাঁ, সে কি করবে মানে সে চলবে কোথা থেকে আমার বলো? তোমার তো এই টাইমটা তো তোমার কেরিয়ার করার। তুমি একটা চাকরিতে যখন ঢুকো, তখন তোমার মিড কেরিয়ারে যাইতে 10 বছর লাগে না? 10 বছরে যায় তুমি একটা মিড ক্যারিয়ারে যাবা, 15 বছরে যায় তুমি এস্টাবলিশ হবা, 20 বছরে যায় তুমি বড় হইবা, এইভাবে না তুমি উঠবা। তো ওর তো পলিটিশিয়ান হয়ে ওঠা বাদে আর কোনো রাস্তা এখন নাই। এবং সেই পলিটিশিয়ান যদি তুমি দেখো সে এখন 10 লাখ টাকা চুরি করে, তারপর 2 দিন পর 10 কোটি টাকা চুরি করবে, আর তো কোনো ওয়ে নাই। সো এটা সাবস্টেন্সিয়াল। তো আমি মনে করি যে মানে এই নির্বাচন তোমার এনসিপির রাজনীতির ব্যাপারে মোটামুটি একটা কনক্লুসিভ জায়গায় নিয়ে আসতেছে, যে তারা এই জুলাইয়ের স্পিরিট রাইখা নেতৃত্ব দিতে সক্ষম না, তারা নিজেদেরকে ডিরেইল করছে, করাপ্ট করছে, এবং তাদের রাজনীতির ফিউচার ইজ আন্ডার কোশ্চেন। আচ্ছা, সর্বশেষ আমরা ধরেন যদি বামদের প্রতিরোধ পর্ষদ, সেখানে আমরা জানি যে ইমি ছিল তাদের ভিপি ক্যান্ডিডেট, তাদের জিএস ছিল মেকমল্লার, তো এবং আমরা দেখলাম যে তাদের মানে কাইন্ড অফ ডিজাস্টার, তার মানে একটা শুধু নির্বাহী সদস্য পদে তাদের একজন আর কেউ জয়লাভ করতে পারেনি। বামরা বাংলাদেশে কাইন্ড অফ ইররেলেভেন্ট হয়ে যাচ্ছে। মানে তুমি ধরো যে মানে সাদেক পাকিস্তানি এই স্লোগান দিয়ে তুমি রাজনীতি করবা, এটা এখন মেজরিটি মানুষ পছন্দ করে না।
তো বামরা, আরেকটা হলো বামরা ইসলামোফোবিক, প্রচণ্ড পরিমাণ ইসলামোফোবিক। তাদের মধ্যে যে অংশ হাসিনার এক অংশ হলো হাসিনার ফ্যাসিবাদে সাপোর্ট করছে, যারা হাসিনার ফ্যাসিবাদে সাপোর্ট করে নাই তারাও ইসলামোফোবিক এবং অগণতান্ত্রিক। তারা দেখবা যে মানে 5 মিনিট কথা বলে তার 10 মিনিট এর সাথে বসবো না, ওর সাথে কথা বলবো না। তাই আমি মনে করি যে ইভেন মেঘমল্লার মোটামুটি কিছু ভোট পাইছে, কিন্তু বাংলাদেশে বাম মানে এই বাম রাজনীতি যদি তারে রিঅর্গানাইজ না করে, রিব্র্যান্ডিং না করে, বাংলাদেশে বাম রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এই সেগমেন্টটা শেষ করি। যে প্যানেলগুলার পারফরমেন্স, শিবির কেন ভালো করলো, ছাত্রদল মানে কেন ভালো করতে পারলো না, এবং ছাত্রদল এবং বাকশাল। আমাদের একটা কমেন্ট আমরা করি, সেটা হলো আগের আলোচনা আমরা বলছি যে তোমার ডাকসু নির্বাচন নিয়ে যে বিশাল কর্মযজ্ঞ আর কি, এটা একটু একটু করে কমায় আনতে হবে। মানে এটা নিয়মিতভাবে নির্বাচন হইলে তোমার ওভার দ্য টাইম এটা কমে আসবে। মানে বিশ্ববিদ্যালয় তো পড়াশোনার জায়গা, জ্ঞান চর্চার জায়গা, একাডেমিক জায়গা। এখানে যদি তুমি ধরো মানে নির্বাচন লইয়া পুরা জাতি তাকায় থাকে, কিন্তু এখনকার সিচুয়েশন এটা জরুরি। কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কম্পোজিশনটা আমাদের জাতীয় রাজনীতিকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবে। তো এই কারণে আমরা এটার সাথে অ্যাগ্রি, কিন্তু ওভার দ্য টাইম এটা একটু একটু করে কমে আসতে হবে। এটার একমাত্র হয়ে হলো তোমাকে নির্বাচন নিয়মিতভাবে দিতে হবে, তাহলে দেখবা যে মানুষের আগ্রহ কমে যাবে। মানে তুমি ধরো যে আবার যদি পরের বার নির্বাচন হয়, আমি মনে করি 2 বছর পর হওয়া উচিত, 1 বছর টু ফ্রিকুয়েন্ট। তো 2 বছর পর যদি নির্বাচন হইতে থাকে, তাহলে দেখবা যে মানুষের এক সময় নর্মালাইজ হয়ে যাবে আর কি। দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং আর কি। ওকে, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক দ্যাটস আ মোর অর লেস আমাদের একটা গুড ডিসকাশন যে পর্যন্ত আমরা যেতে চাইছি।